সংঘর্ষ আর অবরোধে ক্যাম্পাস পরিণত হয়েছে অস্থিরতার কেন্দ্রবিন্দুতে। শিক্ষার্থীদের মব কালচারে ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা। পুরুষশূন্য জোবরাগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে উৎকণ্ঠা, ৬ দফা ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের। নূরের শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত জানালেন ঢামেক পরিচালক। আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহতের সংখ্যা বেড়ে ৬২২। ৫ মিনিট পর পর আসছে নতুন রোগী, জানালেন চিকিৎসক। এবং লিগস কাপে ইন্টার মিয়ামিকে লজ্জায় ডুবালো সিয়াটল, ৩-০ গোলে জয় হাসিল করে চ্যাম্পিয়ন সিয়াটল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ২০২৪-এর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও গেল এক বছরে শান্ত হয়নি দেশের শিক্ষাঙ্গন। বরং হতাশা, অনিশ্চয়তা আর ক্ষোভে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন, সংঘর্ষ আর অবরোধে ক্যাম্পাসগুলোকে পরিণত করেছে অস্থিরতার কেন্দ্রবিন্দুতে। শিক্ষাঙ্গনগুলোতে কেন এমন অস্থিরতা? বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। ২০২৪ সালের জুলাই মাস, সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে টানা ৩৬ দিনের আন্দোলনে পতন ঘটে আওয়ামী সরকারের। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও গেল এক বছরে শান্ত হয়নি দেশের শিক্ষাঙ্গনগুলো। বরং শিক্ষার্থীদের ক্রমবর্ধমান হতাশা আর অনিশ্চয়তায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছে সংঘর্ষ, অবরোধ আর আন্দোলনের কেন্দ্রস্থলে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এক বছরে অধ্যক্ষ, প্রধান শিক্ষক সহ প্রায় ৩,৫০০ শিক্ষক শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। মব করে সরিয়ে দেওয়া হয়েছে অন্তত ২৫০০ শিক্ষককে। এ সময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জুড়ে সংঘর্ষ হয়েছে ২৬ বার, বড় আন্দোলন ৯টি আর খুনের ঘটনা অন্তত ৩টি। শুধু ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে অন্তত ১৫ বার। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষাকে ঘিরে। শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করে ৬টি বিষয় স্থগিত করাতে বাধ্য করে এবং আদায় করে নেয় অটো পাস। এ ঘটনার রেশ এখনও কাটেনি। ২০২৫ সালেও শিক্ষার্থীরা অটো পাস দাবি করছে, যদিও বর্তমান সরকার তা মেনে নেয়নি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। কুয়েটে শিক্ষার্থী বহিষ্কার ইস্যুতে আন্দোলনে উপাচার্য প্রভিসি অপসারিত হন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাপের মুখে উপাচার্য, প্রভিসি ও ট্রেজারার পদত্যাগ করেন। আর সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয়দের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়ান। এ সময় আহত হন প্রায় ১৮০ জন। সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। রোববার রাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে কম্বাইন্ড বা সমন্বিত ডিগ্রির দাবি পূরণ না হওয়ায় বাকৃবি উপাচার্য সহ ২ শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। সেই সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, বুয়েট ও ঢাকা সহ অন্তত ৬টি বিশ্ববিদ্যালয় অস্থির হয়ে উঠেছে। প্রতিষ্ঠান ভিত্তিক দাবির পাশাপাশি শিক্ষক কর্মচারীরাও নেমেছেন রাস্তায়। এমপিও ভুক্তি, বেতন ভাতা সমন্বয়, জাতীয়করণ আর বদলি নীতিমালা বাস্তবায়নের দাবিতে টানা কর্মসূচি চলছে। কেবল এমপিওভুক্ত শিক্ষকরাই এক বছরে একাধিকবার অবস্থান কর্মসূচি করেছেন। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ইতোমধ্যে আলটিমেটাম দিয়েছে, দাবি না মানলে তারা আমরণ অনশনে যাবেন। শিক্ষাবিদদের মতে অস্থিরতার মূল কারণ হল রাজনৈতিক পরিবর্তনের পরেও শিক্ষার্থীদের জন্য কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকা। শিক্ষার্থীরা ভেবেছিল পরিবর্তনের সূচনা হবে শিক্ষা খাত থেকে, কিন্তু
দিক নির্দেশনার অভাবে তারা হতাশ হয়ে পড়ছে। এখন প্রশ্ন হলো, দেশের শিক্ষাঙ্গন কি স্থিতিশীলতার পথে ফিরবে, নাকি এই অস্থিরতা আরও দীর্ঘায়িত হবে? তুষার ইসলাম, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর তুষার ইসলাম। তুষার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। তুষার, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানে এই যে লাগাতার আন্দোলন, অস্থিরতা চলছে, আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো শিক্ষার্থীদের এই যে সংঘর্ষ লাগাতার বা এই যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের কতটা প্রভাব পড়তেছে, বা পরীক্ষার কার্যক্রমে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ে, এটা আপনি কিভাবে ব্যাখ্যা আমার করবেন? ওপিনিয়ন থেকে অ্যাকচুয়ালি যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, এটা আসলে খুব সিম্পলি যদি বলি, পুরো শিক্ষা জীবনটা একটা প্রসেস। আপনি নির্দিষ্ট টাইমে ক্লাসে যাবেন, ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, রেজাল্ট বের হবে, আপনি চাকরিতে জয়েন করবেন। যখন আপনি কোনো ঝামেলা বা আন্দোলনে জড়ায় যাচ্ছে, যেমন ধরেন আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, 2006 সালে তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তা আমাদের বের হয়ে যাওয়ার কথা ছিল 2007 সালে অনার্স, 2008 সালে মাস্টার্স। কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনার পুরো 18 মাস পুরো ক্যাম্পাস আমাদের বন্ধ ছিল। সেই 2007-এর পরীক্ষা আমরা দিলাম 10-এ, মাস্টার্স দিলাম 8-এরটা 11-তে, সার্টিফিকেট আসলো 7-8-এ। তো বিষয়টা হচ্ছে কি যে যখন আপনি এই চেইনটা মেনটেন না করতে পারবেন, তখন আসলে শিক্ষার্থীরা হয়তো এখন বুঝতেছে না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন ক্যারিয়ারের গোল পয়েন্টে গিয়ে দাঁড়াবে, তার জন্য এটা একটা বড় সমস্যায় দাঁড়াবে। কজ অফ হচ্ছে যে আপনার যখন এই জটিংসটা পড়ে যাবেন, ধরেন আপনি এখন আপনার পরীক্ষার কথা ছিল, সেই পরীক্ষাটা 6 মাস পরে যাবে, এবং তখন কি হবে যে ক্লাসগুলো বন্ধ থাকতেছে। ক্লাস বন্ধ থাকার ফলে যেটা হবে, এটা আমাদের সময় হয়েছে, আমরা দেখছি যে ধরেন 6 মাস ক্লাস হয়নি, পরের 6 মাস ক্লাস, তার মানে হচ্ছে আমার যে 1 বছরের যে কোর্স কারিকুলাম, ওইটাকে 6 মাস আমাদেরকে গিলায় দেওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। আমরা কিন্তু প্রপারলি জিনিসটা নিতে পারিনি। এবং এই শিক্ষার্থীদের ক্ষেত্রেও সেম, যে কোনো ইস্যুতে আন্দোলন, যৌক্তিক আন্দোলন অবশ্যই করা ভালো, এই বিষয়ে কোনো ডাউট নেই, বাট এই আন্দোলনের ফলে ক্যাম্পাস বন্ধ হয়ে, যেমন আপনার ধরেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর চিটাং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে বন্ধের ফলে এই যে জটিংসে ওরা পড়বে, তখন কিন্তু ঠিকই সরকার পরবর্তীতে যে বিশ্ববিদ্যালয়গুলো চাবে যে এই বছরের কোর্সটা এই বছর শেষ করতে। যদি 3 মাস বন্ধ হয় 12 মাসের কোর্সটা, তাহলে কিন্তু বাকি 9 মাসে গিয়ে আপনার 12 মাসের কোর্স তুলতে হবে। ফলে এটা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটা বিরাট চাপ। এবং ছাত্রদের মধ্যে কিন্তু বেশ কিছু ভাগ আছে, যেমন ধরেন যে যারা ভালো স্টুডেন্ট, যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত না, যারা আন্দোলনে যুক্ত হয় না, আপনার ধরেন 4-5টা ডিপার্টমেন্ট ঝামেলা করছে, ধরেন পুরো 4-5 হাজার শিক্ষার্থী ছোট্ট একটা ঝামেলার ফলে একবারে ঝামেলায় পড়তেছে। ফলে তাদের ক্যারিয়ারের জন্য কিন্তু ধরেন যারা উচ্চশিক্ষার জন্য একটা গোল পয়েন্ট সেট করা ছিল যে আমি 8-এ পাস করবো, 9-এ বাইরে যাব, সেই পাস করতে করতে 11, তখন কিন্তু মেন্টালিটিতেও তাদের প্রেশার পড়ে। এবং সব কিছু মিলে এবং পরীক্ষায়, এবং যখন শিক্ষকরাও নর্মাল কোর্সটাকে যখন ওরা শর্ট টাইম শেষ করতে যায়, তখন কিন্তু আপনার রেজাল্টে গিয়ে অনেক বড় ধরনের চাপ পড়ে। ফলে এইটা শিক্ষা ব্যবস্থার জন্য একটা ভয়াবহ সমস্যা এবং ভয়াবহ প্রভাব পড়বে। এটা হচ্ছে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি। প্লাস হচ্ছে যে এটাই বেসিক আসলে দিন শেষে যে আপনি যেমনটি বলছিলেন, তাহলে আমরা আসলে কি করতে পারি যে চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার, শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে কি ধরনের আপোষ থাকা জরুরি বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয়েছে, যেমন ধরেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে ওপেন ডিসকাশন এই ব্যাপারটাই আমাদের মধ্যে নাই। ধরেন যে প্রথমত ছাত্ররা শিক্ষকদের ভয় পায়। খুব অল্প কিছু ডিপার্টমেন্ট পাওয়া যাবে যেখানে আপনি গেলে দেখবেন যে ক্লাসের মধ্যে শিক্ষক কথা বলতেছে, ছাত্ররা পার্টিসিপেট করছে। এটা কিন্তু সচরাচর হয় না। ইভেন আপনি আপনার পড়াশোনায় আপনি যদি বলেন, আমার সাথে শেয়ার করেন, আপনি কি আসলে ফেস করছেন কখনো এই জিনিস যে ক্লাসের মধ্যে টিচার কথা বলতেছে, কথা বললে আমাদেরকে ধমক দেওয়া হয়েছে, এই কথা বলছো কেন? না, কিন্তু ক্লাস হওয়া উচিত ইন্টারঅ্যাক্টিভ। তার মানে কি, শিক্ষক কথা বলবে শিক্ষার্থীদের সঙ্গে, শিক্ষার্থীদের সমস্যা জানতে যাবে, তারা ওই অনুযায়ী সলিউশন করার চেষ্টা করবে। কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে যে আমরা শিক্ষকদের ভয় পাই, এবং এই ভয় জমতে গিয়ে এক পর্যায়ে ব্লাস্ট আউট করে। ধরেন আমি আমার ক্লাসের শিক্ষকের সঙ্গে যদি কথা বলতে না পারি, আমি আমার ভিসির দরজা পর্যন্ত যাইতেই পারবো না। তাহলে সমাধানটা কীভাবে হবে? সমাধান হবে ওইভাবে যে এই 3টা জায়গা, সরকার, শিক্ষক বা ইউনিভার্সিটি আর ছাত্রদের মধ্যে একটা ওপেন ডিসকাশনের একটা চ্যানেল করতে হবে। যে শিক্ষকরা তাদের মার্জিন অনুযায়ী একটা নির্দিষ্ট টাইম থাকবে, যখন শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে তাদের সঙ্গে বসবে, তারা সেটা নিয়ে কথা বলবে, এবং শিক্ষকরা হচ্ছে ছাত্রদের একটা অংশ নিয়ে গিয়ে সরকারের সঙ্গে কথা বলবে যেন সলিউশনটা হয়। এবং সব পক্ষের মধ্যে এই শ্রদ্ধাবোধটা থাকা উচিত, এবং ওপেন ডিসকাশন যেই চ্যানেল, এটা থাকলে এই সমস্যাগুলো হবে না। কিন্তু আমাদের দেশে আসলে এই ফরম্যাটটা নাই, যেটা আপনি যদি পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোতে দেখেন, বড় রাষ্ট্রগুলোতে সব জায়গায় কিন্তু এই ওপেন ডিসকাশন, একটা ছাত্র খুব ওপেনলি কথা বলতে পারে। এবং আমাদের দেশে এই যে চাপায় দেওয়ার ব্যাপারটা, শিক্ষকরা পড়াইছে এটাই পড়তে হবে, এবং আমার প্রশ্ন থাকলে আমি জিজ্ঞেস করতে পারবো না, জিজ্ঞেস করতে গেলেই তুমি কথা বলতেছো কেন, এই ফরম্যাট থেকে বেরোয় আসতে হবে। পাশাপাশি সরকারেরও একজন প্রতিনিধি নিয়োগ করতে হবে, যে কোনো বিশ্ববিদ্যালয়ের সমস্যা হচ্ছে তারা যেন গিয়ে সরাসরি কথা বলতে পারে।
তাইলে আমার কাছে মনে হয় যে এটা সলিউশন হওয়া সম্ভব। এর বাইরে আসলে দিস ইজ টু মাচ টাফ, মানে এই চাপায় দেওয়া পলিসি থাকলে আর কি। খুব সুন্দর করেই বলছিলেন যে আমাদের আসলে ওপেন ডিসকাশনের জায়গাটা নেই, সেটা শিক্ষক বা আমাদের শিক্ষার্থীদের সাথে হোক বা সরকারের সাথে হোক। তাহলে তুষার, আপনার আসলে কি মনে হয় দেশের এই শিক্ষাঙ্গন কি আসলে স্থিতিশীল পথে ফিরতে পারবে, বা কি উচিত আমাদের, কি করণীয়? কি করণীয় আসলে এই ব্যাপারে তো আসলে ধরেন এটা আসলে ঊর্ধ্বতন মহল বলতে পারবে, সেই ব্যাপারে আমি প্রপারলি বলতে পারবো না। বাট যেটা মনে হচ্ছে এখন অস্থিরতা দেখে, আপনি গত 3-4 মাস যাবত আমরা নিউজ দেখতেছিলাম যে আমার কাছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে মনে হচ্ছিল সংবাদকর্মী হিসেবে যে কোনো ইস্যুতেই একটা সমস্যা তৈরি করা, একটা আন্দোলন তৈরি করা বা ঝামেলা তৈরি করা দেশের মধ্যে কোনো একটা থার্ড পক্ষ কাজ করতেছে, যে ওনারা চাচ্ছে না যে, আমার যেটা মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক এবং কোনো না কোনোভাবে ইউনূসের গভর্নমেন্ট, মানে ডক্টর ইউনূসের সরকার কোনো না কোনোভাবে ফেল করুক। এটা বারবারই আমরা বিভিন্ন নিউজে দেখতেছি যে কোনো একটা থার্ড পার্টি, ইভেন আপনি দেখেন যে এই যে পরশুদিন আপনার গণ অধিকার পরিষদের সভাপতিকে মারা হলো, নূর সাহেবকে। তো আমার কথা হচ্ছে যে পুলিশ তাকে পেটাইছে একটা গণতান্ত্রিক আন্দোলনের দাবিতে। কেন পিটাইলো এটার কোনো ব্যাখ্যা কোথাও নাই। আচ্ছা গেল, তারপরে ছাত্রদের সঙ্গে চিরাং বিশ্ববিদ্যালয়ে আপনার এই এলাকাবাসীর গ্যাঞ্জাম হলো, 4 ঘন্টা পরে কেন পুলিশ এবং আর্মি গেল? এটা কেন আরও আগে আসলো না? ওনারা তো সাথে সাথে খবর পাইছে। আর আমার কাছে মনে হয় কি যে জাতি হিসাবে আমাদের নিজস্ব জাতীয়তা বোধ অনেক কম। ধরেন যে গ্রামবাসী যে ছাত্রদের উপর হামলা করলো, একটা ব্যাপার আছে, ছাত্ররা তো ছোট মানুষ, ওরা ভুল করছে, এটাকে তো অন্য চোখে দেখা যায়। বা ওনাদের মধ্যে কি কোনো শিক্ষিত মানুষ ছিল না যে এটাকে মিউচুয়াল করে দেওয়া যায়, যে আচ্ছা ঠিক আছে আমরা মিউচুয়ালে যাই, সবাই মারতে যাও না। এই যে ধরেন ছোট একটা ইস্যুতে একজন আপু, একজন শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করা নিয়ে একজন দারোয়ানের সঙ্গে ঝামেলা হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে এত বড় গ্যাঞ্জাম। 180 জন শিক্ষার্থী আহত হয়েছে। তারা কবে সুস্থ হবে, কবে ক্যাম্পাসে ফিরে আসবে? এটা একটা বিরাট ট্রানজিশন পয়েন্ট। এবং তার ক্যারিয়ারে আদৌ সে মেন্টালি সে ট্রমা কাটায় উঠতে পারবে কিনা, এই লস কার? এই লস আমার, আপনার, আমাদের জাতির। ফলে আমার কাছে মনে হয় যে সরকার, এবং সরকার শুধু না, সরকার, রাজনৈতিক দল, শিক্ষক, শিক্ষার্থী সবাইরই আসলে একটা ঐক্যমত থাকা উচিত যে আসলে কোনোভাবেই দেশের স্বার্থ নষ্ট করে নিজেদের মধ্যে এই ঝামেলা করে লস আমাদের। দিন শেষে যে বলে না যে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, মানে আমার প্রতিবেশী যদি আমারে মারে, কিন্তু মারার পরে যদি ইফেক্টটা গিয়ে পুরো দেশের উপর পড়লো, আসলে এটা হচ্ছে আমার ধারণা আর কি। তবে সরকারের উচিত আরও, মানে এই যদি কোনো তৃতীয় পক্ষ থেকে থাকে তাদের ব্যাপারে আরও বেশি মানে শক্ত হাতে দমন করে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর উচিত যে কোনো এইসব বিষয়গুলোতে কঠোর হাতে দমন করা, মানে এই জায়গায় মানে ছাড় না দেয়া আর কি। এটা হচ্ছে আমার ধারণা আর কি। আমাদেরও প্রত্যাশা থাকবে সরকার আসলে সুষ্ঠু কোনো পদক্ষেপ নিক এবং শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষা কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় দেশে। ধন্যবাদ তুষার আপনাকে আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর তুষার ইসলামের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর সোমবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। ক্যাম্পাস জুড়ে শুনশান নীরবতা বিরাজ করছে। তবে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে দাপ্তরিক কাজ চলছে। এদিকে পুরুষ শূন্য অবস্থায় আছে গোটা জোবরা গ্রাম। ক্যাম্পাস জুড়ে টহলে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় এখনও ক্যাম্পাস জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। 2 নং গেট এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ও আশপাশের এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত জারি রয়েছে 144 ধারা। সোমবার সকালে সরেজমিনে দেখা যায় জোবরা গ্রামের মানুষজন বাইরে বের হচ্ছেন না। পুরুষ শূন্য অবস্থায় আছে গোটা জোবরা গ্রাম। ক্যাম্পাস জুড়ে টহলে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। উৎকণ্ঠায় ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে কিছু শিক্ষার্থীকে। সীমিত আকারে খোলা রয়েছে নিত্য প্রয়োজনীয় দোকানপাট। এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে পরিবেশ নিয়ন্ত্রণে আনতে হবে। শিক্ষার্থী ও স্থানীয়দের দূরত্ব কমিয়ে নিরাপদ করতে হবে ক্যাম্পাস। আবাসন সংকটের কারণে এলাকার বিভিন্ন আবাসিক ভবনে ভাড়া থাকতে হয় শিক্ষার্থীদের। তাই আবাসন নিশ্চিতের দাবি করেছেন তারা। প্রশাসন এখনো আইনের আওতায় আনতে পারেনি। এই চট্টগ্রাম হাটহাজারীর পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি যে হানিফ কংগ্রেসকে এখানে এসে এই হামলা চালিয়েছে। এর দায়ভার হাটহাজারী থানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে, কারণ তারা অতীতের সংঘর্ষের ঘটনায় রোববার রাতে 21 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আজ বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। এছাড়া ক্যাম্পাসে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী। আজ রাত 12টা পর্যন্ত উপজেলা প্রশাসন ঘোষিত 144 ধারা জারি থাকবে। বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা বিক্ষোভ করা যাবে না।
এর আগে শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডায় এক পর্যায়ে মারধরের শিকার হন নারী শিক্ষার্থী। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সঙ্গে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষ হয়। এর জেরে রোববার সারাদিন দফায় দফায় স্থানীয় ও চবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন প্রভিসি, প্রক্টর, গণমাধ্যম কর্মী সহ অন্তত ২ শতাধিক শিক্ষার্থী। ঘটনা তদন্তে রোববার রাতে ২১ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রাম। এ গ্রামের লোকজন বিশ্ববিদ্যালয় এলাকায় সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের কারো কারো দোকানপাটও আছে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়। বড় একটি অংশ চাকরিও করেন বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে এবার ৬ দফা দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবি তুলে ধরা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পশুপালন অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী আহসানুল হক হিমেল সংবাদ সম্মেলনে এসব দাবি জানান। তিনি বলেন, এই ৬ দফা দাবি দ্রুত মেনে না নিলে পুরো বাকৃবি লকডাউন এবং ব্ল্যাকআউট করে দেওয়া হবে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন। এর আগে সকালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা লাঠি সোটা হাতে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় কেআর মার্কেটের আশপাশে জড়ো হন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে শিক্ষার্থীদের দাবি যে ৬ দফা, আমি এখন সেটি উত্থাপন করছি। দাবি ১, অবৈধভাবে হল ভ্যাকেন্টের নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে। হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে। এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর শিক্ষকদের মদদে বহিরাগতদের দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৫, হামলার সাথে জড়িত শিক্ষকবৃন্দ, কৃষি অনুষদের আসাদুজ্জামান সরকার স্যার, তোফাজ্জল স্যার, শরীফ আর রাফি স্যার, কামরুজ্জামান স্যার, পশুপালন অনুষদের বজলুর রহমান মোল্লা স্যার, জেটিক্সের মুনির স্যার, জেডি সায়েন্স বিভাগের আশিকুর রহমান স্যার এবং বহিরাগতদের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গত ১ মাস ধরে চলমান এনিম্যাল হাজবেন্ড্রি এবং ভেটেরিনারি শিক্ষার্থীদের যে একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আমরা আন্দোলন করে আসছি, সেই একক কম্বাইন্ড ডিগ্রি অনতিবিলম্বে প্রদান করতে হবে। ৩টি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে আজকে ঘোষণা দিচ্ছি, আমাদের এই ৬ দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে, তারা যথাযথ ব্যবস্থা না নেবে, আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করাই বিএনপির এখনকার চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে বিএনপির প্রতিষ্ঠা, যা দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছে। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল, সংস্কার যে একটা কমিটিগুলো, কমিশনগুলো, সেই সংস্কার বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন বা আনার ব্যবস্থা করেছে। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য জানান। এর আগে 31 আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সুস্থ হওয়ার পর হামলার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, কতিপয় সেনা সদস্য মব করে নূর সহ অন্য নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামরিক আইনে ব্যবস্থা নিতে হবে। এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অনেকেই আহত হন। গুরুতর আহত হওয়ায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। Treat chocolate. Treat moment. Sweet moment. মাদারীপুর চরমুগুরিয়ার ইকো পার্কের কাজের মেয়াদ শেষ হলেও এখনো শেষ হয়নি নির্মাণ কাজ। প্রায় 10 মাস ধরে ইকো পার্ক নির্মাণের কাজটি বন্ধ আছে। এতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত সহ অনেক কিছু চুরিও হয়ে যাচ্ছে। ইকো পার্ক নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ না পাওয়ায় তাদের চাপের মুখে কাজ বন্ধ আছে। এদিকে দ্রুত এই ব্যাপারটি সমাধান হলেই আবার কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন মাদারীপুর বন কর্মকর্তা। মাদারীপুর থেকে আয়েশা সিদ্দিকা আকাশের পাঠানো তথ্যচিত্র দিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে ঘাট বাঁধানো বিশাল বড় পুকুর, 4টি পিকনিক স্পট, অর্কিড হাউস, চিলড্রেন কর্নার সহ নানা স্থাপনা। যে কেউ গেলে ইকো পার্কটির সৌন্দর্যে মুগ্ধ হবেন, কিন্তু এটি পড়ে আছে এখন অবহেলায়। মেয়াদ শেষ হলেও এখনও নির্মাণ কাজ শেষ হয়নি মাদারীপুর চরমুগরিয়ার ইকো পার্কের। ইকো পার্ক নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ না পাওয়ায় তাদের চাপের মুখে প্রায় 10 মাস ধরে বন্ধ আছে নির্মাণ কাজ। এতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত সহ অনেক কিছু চুরিও হয়ে যাচ্ছে। নয়াচর এলাকার 24টি পরিবার ইকো পার্ক নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণের টাকা পেয়েছে মাত্র একটি পরিবার। তারা বলছেন আগে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। স্থানীয়রা বলেন, ইকো পার্কটি অনেক সুন্দর হয়েছে, কিন্তু কাজ শেষ হয়নি। এটি হলে একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হবে, ফলে ব্যবসা বাণিজ্যের প্রসারও ঘটবে। সংস্কার এই জিনিসটা সৌন্দর্য হারিয়ে ফেলতে আছে। যত তাড়াতাড়ি শিগগিরই এটা আরও সাজানো গোছানো হয়, তাহলে আমরা পরিবার নিয়ে আর ঘুরতে আসতে পারি। পরিবার নিয়ে এখানে ঘুরতে আসছি। জায়গাটা খুব ভালো, দেখতে অনেক সুন্দর, কিন্তু অসম্পূর্ণ রয়েছে। এটা পরিপূর্ণ হলে আসলে অনেক ভালো হয়। এদিকে দ্রুত এই ব্যাপারটি সমাধান হলেই আবার কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন মাদারীপুর বন কর্মকর্তা। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। এখানে কিছু লোক 24টা পরিবারের জায়গা আছে, জায়গার ক্ষতিপূরণ বাবদ যে টাকাটা আমরা ডিসির অ্যাকাউন্টে দিয়েছিলাম, সেই টাকাটা ক্ষতিপূরণ তারা না পাওয়ার কারণে ওই ক্ষতিপূরণ বাসী আমাদের ওইখানে কাজ করা বিভিন্ন সময় বাধা সৃষ্টি করে। তাদের অনেক বোঝার সময় আমরা কাজ প্রায় 80% শেষ করেছি। লাস্ট পর্যায়ে এসে তারা আর কোনো টাকা কাজ করতে দেয় না, বিধায় প্রজেক্টের কাজ এখন বন্ধ আছে। আর এই প্রজেক্টের বিষয়ে একটা তদন্ত কমিটি হয়েছে। পরবর্তীতে কমিটি এসে এখানে তদন্ত করে একটা সিদ্ধান্ত দিবে যে প্রজেক্টের কাজ কিভাবে চলবে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ইকো পার্কের ইট, বালু, রড সহ নানা জিনিসপত্র চুরি হয়ে গেছে। এছাড়াও অনেক নির্মাণাধীন স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত কাজ শেষ করার দাবি মাদারীপুরের সচেতন মহলের। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে 622 জনে দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন বলেন, কুনার প্রদেশে কমপক্ষে 610 জন এবং নানগারহার প্রদেশে 12 জন নিহত হয়েছেন।
এক বিবৃতিতে বলা হচ্ছে কুনার প্রদেশে 610 জন নিহত এবং আরও 1300 জন আহত হয়েছে। সেখানে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়া নানগারহার প্রদেশে 12 জন নিহত এবং আরও 255 জন আহত হয়েছে। সেখানে কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর সময় মতো সহায়তা প্রদানের এবং দৃঢ় ও ব্যাপক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের প্রাদেশিক হাসপাতালের প্রধান চিকিৎসক ডক্টর মুলাদাত জানিয়েছেন, প্রতি 5 মিনিট পর পর নতুন রোগী আসছে। তিনি বলেন, পুরো হাসপাতাল আহত রোগীতে পূর্ণ হয়ে গেছে। বিছানা না থাকায় বহু রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বল দখল ও পাসের হিসাবে প্রতিপক্ষের চেয়ে প্রায় অর্ধেক ব্যবধানে এগিয়ে থাকার পরও গোল করতে না পারা যে কোনো দলের জন্যই বেদনাদায়ক। ইন্টার মিয়ামির ক্ষেত্রে ব্যাপারটা আরও ভয়াবহ। বল দখল ও পাসে বিপুল পরিমাণে এগিয়ে থাকলেও সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে অন টার্গেটে একটিও শট নিতে পারেনি তারা। মিয়ামির এই বিফলতায় মনে হতেই পারে ঘন ঘন চোটে পড়া লিওনেল মেসি বোধহয় এই ম্যাচে খেলেননি। গত ম্যাচ দিয়ে মাঠে ফেরা আর্জেন্টাইন তারকা খেলেছেন পুরো 90 মিনিট। তাও লক্ষ্য বরাবর শট নিতে না পারার ব্যর্থতা মাস চেরানোর দলের, সেটাও আবার লিগস কাপের ফাইনালে। ইন্টার মিয়ামিকে অন টার্গেটে শট নিতে না পারার লজ্জায় ডুবিয়ে সিয়াটল লিগস কাপের ফাইনালটি জিতেছে 3-0 গোলে। প্রথমার্ধে 1-0 ব্যবধানে এগিয়ে যাওয়া দলটি পরের 2 গোল করে ম্যাচের শেষ 7 মিনিটের মধ্যে। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে সমতা টানার সবচেয়ে বড় সুযোগ পেয়েছিল মিয়ামি। ডি বক্সের ভেতর মেসির সামনে বাধা ছিলেন কেবল গোলরক্ষক। সুয়ারেজের বাড়িয়ে দেয়া বল পোস্টের উপর দিয়ে উড়িয়ে মারেন আর্জেন্টাইন তারকা। 84 মিনিটে ইয়ানিক ব্রাইটটি বক্সের ভেতর ফাউল করলে সিয়াটল পেনাল্টি পায়। আলেক্স রোল্ডেন গোল করতে ভুল করেননি, জয় বলতে গেলে নিশ্চিত। 89 মিনিটের এমন সময় আরও একটি গোল করে তারা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংঘর্ষ আর অবরোধে ক্যাম্পাস পরিণত হয়েছে অস্থিরতার কেন্দ্রবিন্দুতে। শিক্ষার্থীদের মব কালচারে ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা। পুরুষ শূন্য জোবরাগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে উৎকণ্ঠা। 6 দফা ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের। নূরের শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত জানালেন ঢামেক পরিচালক। আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহতের সংখ্যা বেড়ে 622। 5 মিনিট পর পর আসছে নতুন রোগী, জানালেন চিকিৎসক। এবং লিগস কাপে ইন্টার মিয়ামিকে লজ্জায় ডুবালো সিয়াটল। 3-0 গোলে জয় হাসিল করে চ্যাম্পিয়ন সিয়াটল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।